রেখার আকৃতিটা আগের দিন টিএফসিটা এএফসিটা মোটামুটি হয়েছে, এবং এসি রেখার আকৃতি যেটা সেটা আগের দিনকে আমি বলেছিলাম বাড়ি থেকে পড়ার চেষ্টা করার জন্য, তাই তো? তো যাই হোক, ও চেষ্টা করেছে, তোরা করেছিস আমি জানি না। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এসি রেখার আকৃতিটা কীরকম হবে। ভেরি সিম্পল, একদম এবিসি রেখার মতোই হবে। ধরা যাক আমি এখানে এই ছবিটাতে টিসি কেমন আছে, তাহলে টিসি রেখাটা কেমন হয়? এটা টিসি রেখা, ঠিক আছে? আমি আরো আগের দিকে দেখেছিলাম টিসি রেখার যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু থেকে যদি আমি একটা সরল রেখা মূল বিন্দু পর্যন্ত যোগ করি, যেমন এখানে এ বিন্দু থেকে একটা সরল রেখা ও এ যদি যোগ করি, তাহলে ও এ সরল রেখার যে ঢাল সেটাই হচ্ছে এই এ বিন্দুতে যে উৎপাদন, ধরা যাক উৎপাদনটা যদি Q1 হয়, তাহলে ও Q1 উৎপাদনের জন্য এসি হচ্ছে ও এ সরল রেখার ঢাল, ঠিক আছে? তাহলে ও Q1 উৎপাদনে এসি সমান কি না ও এ সরল রেখার ঢাল, তাই তো? এখন ও এ সরল রেখার ঢাল মানে কি? ও এ সরল রেখার ঢাল মানে হচ্ছে AQ বাই OQ, মানে AQ1 বাই OQ1, এটাই তো? আচ্ছা, ঠিক এরকম হবে। এবারে আমি এর তলাতে আর একটা ছবি তুলব, ঠিক এর তলাতে যে ছবিটাতে অনুভূমিক অক্ষ বরাবর উৎপাদন যেমন উপরে নিয়েছিলাম সেরকম নিচ্ছি, ঠিক আছে? আর উল্লম্ব অক্ষ বরাবর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই যে এর ঢালগুলো, অর্থাৎ এই মূল বিন্দুর সঙ্গে এই টিসি রেখার উপর সংযোগকারী যে বিন্দুটা, টিসি রেখার উপর যে বিন্দুটা আছে তার সংযোগকারী সরলরেখার ঢালগুলো, মানে সহজ কথায় আমি এখানে মাপছি যেটা, সেটা হচ্ছে এসিটা মাপছি, ঠিক আছে? তাহলে এর ঢালটাকে ধরা যাক এর ঢালটা হচ্ছে এইখানে আছে, সে OQ1 এই উৎপাদনের জন্য একই উৎপাদন ধর নিলাম, তার ঢালটা হচ্ছে ধর এইটা, ঠিক আছে? ধরা যাক আবার যখন এইখানে এলাম বি বিন্দুতে, সেটা হচ্ছে OB সরলরেখার ঢাল, মানে OQ1 এই OQ2 উৎপাদনের জন্য OQ2 উৎপাদনে এসি মানে কি না OB সরলরেখার ঢাল, রাইট? ঠিক আছে, তো আমি এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে OA সরলরেখার ঢালটার থেকে OB সরলরেখার ঢালটা কমলো, তাহলে আমি কমিয়ে আরেকটু এই OQ2 উৎপাদনের জন্য ধরা যাক সরলরেখার ঢালটা আরেকটু কম, তাহলে এইখানে এরকম করে কত দূর পর্যন্ত চলবে? চলবে হচ্ছে এই পয়েন্ট অফ ইনফ্লেকশন পর্যন্ত, মানে যেখানে এই পর্যন্ত এই উৎপাদন পর্যন্ত এই নামাটা কন্টিনিউ করবে, ঠিক আছে? তোমার কত কমবে? যেই আমি এইখান থেকে পেরিয়ে ধর এইখানে গেলাম, আমার কি হলো? আমার এইখান থেকে ধর এটা উপর দিকে উঠছে, এইখান থেকে কি হচ্ছে আবার এটা বাড়তে শুরু করবে, আর এইখান থেকে এটা বাড়তে শুরু করবে, তাই না? এইখানে এই বিন্দুতে যখন গেলাম তখন এটা বাড়তে শুরু করবে, ঠিক আছে? তাহলে এর পরে আবার কি হবে? ঢালটা উপর দিকে উঠতে শুরু করবে, রাইট? তাহলে রেখাটা কেমন হবে? এটা হচ্ছে এসি সরলরেখা, এই এসি রেখা, ঠিক আছে? বুঝতে পারলি? তার মানে এসি রেখাটাও অ্যাকচুয়ালি এবিসি রেখার মতোই ইউ এর মতো দেখতে হবে। এটা হচ্ছে একটা রাস্তা, ইউ এর মতো কেন দেখতে, এটা বোঝার একটা রাস্তা হচ্ছে এটা, ঠিক আছে? আমি প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি তোদেরকে, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমি পড়াচ্ছি
সেখান থেকে এএফসি রেখার থেকে অবশ্য প্রশ্ন আসে, কিন্তু এসি রেখার ঢাল, এসি রেখাটা ইউ আকৃতির হয় কেন, এই জাতীয় প্রশ্ন ইউজুয়ালি হাই সেকেন্ডারিতে আসে না। কিন্তু এটা আমাদের কাছে খুব 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 জরুরি, খুব ইম্পর্টেন্ট। আমি পড়াচ্ছি এত গুরুত্ব দিয়ে, তার কারণটা হচ্ছে এর পরবর্তীকালে যখন তুই বাজার পড়বি তখন এই সমস্ত ধারণাগুলো যদি না জানিস তাহলে কিন্তু বাজারটা বুঝতে অসুবিধা হবে। মানে এর পরের চ্যাপ্টারগুলো বুঝতে অসুবিধা, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কেউ যদি গ্র্যাজুয়েশনে ইকোনমিক্স পড়িস, অনার্স নিয়ে হয়তো জিওগ্রাফিতে অনার্স নিলি, পাশে ইকোনমিক্সটাকে রাখলি বা কিছু একটা, যদি কেউ ইকোনমিক্স যদি পড়িস তার ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। তখন নিজেরাই বুঝতে পারবি, হয়তো কলেজে এই জিনিসগুলোই পড়াবে তোদেরকে, কিন্তু কলেজে পড়াবে তখন হয়তো তখন বড় হয়ে যাবে, ক্লাস করবি না, এমনি 11-12 ক্লাস করিস না, আর তখন আরোই হয়তো ক্লাস করবি না। তো এগুলো শিখে রাখলে তোদেরই ভালো, ঠিক আছে? তো আর একটা এসি রেখা ইউ আকৃতি হয় কেন এটা বোঝার আর একটা রাস্তা আছে, ঠিক আছে? সেইটা একটা দেখি, বুঝবো এটা আমি? আচ্ছা, সেটা খুব ইনটিউটিভ একটা রাস্তা। রাস্তাটা হচ্ছে, আমরা কিন্তু জানি, এটা আমরা দেখেছিলাম যে AC is equal to AFC plus ABC, রাইট? এটা আমরা দেখেছিলাম, তাই তো? তাহলে আমি একটা ছবিতে AFC আর ABC টাকে একসঙ্গে আনছি। ধরা যাক এদিকে উৎপাদন, এদিকে AC, AFC, ABC তিনটেকে আনছি, মাপছি। তাহলে আমরা জানি AFC রেখা এরকম দেখতে হয়, সো দিস ইজ AFC। আমরা জানি ABC রেখাটা এরকম দেখতে হয়, তাই তো? তাহলে প্রত্যেকটা উৎপাদনের জন্য যদি আমি AFC আর ABC কে যোগ করি তাহলে আমি AC পাবো, ঠিক আছে? তাহলে আমি শুরু করি। ধরা যাক এই উৎপাদন OQ1 উৎপাদনের জন্য AFC টা ধরা যাক F1, আর মানে Q1 F1, আর ABC টা হচ্ছে এই উৎপাদনের জন্য ধরা যাক Q1 V1। আমি লিখছি OQ1 উৎপাদনে AFC কত বল দেখি? AFC রেখা থেকে এই উৎপাদনের জন্য AFC কতটা? Q1 F1, রাইট? Q1 F1 আর ABC কত হয়? Q1 V1, ঠিক আছে? তাহলে যদি আমি Q1 F1 আর Q1 V1 কে যোগ করে দিই, মানে আমি যদি Q1 F1 প্লাস Q1 V1 করি, তাহলে আমি AFC প্লাস ABC করছি, তাহলে আমি AC পাবো, মানে পাওয়া উচিত, ঠিক আছে? তো ধরা যাক আমি এইখান থেকে এই Q1 F1 যতটা Q1 F1 সেটাকে স্কেল দিয়ে মাপলাম। ভালো করে বলছো, আমার কাছে এখন তো স্কেল নেই, আমি চোখের আন্দাজে করার চেষ্টা করি। Q1 F1 টাকে আমি স্কেল দিয়ে মাপলাম, ঠিক আছে? মেপে এইখানে যোগ করলাম। বুঝতে পারলে কি করলাম? Q1 F1 টাকে স্কেল দিয়ে মাপলাম, মেপে আমি এইদিকে যোগ করলাম, মানে এই V1 এর সঙ্গে এইখানে লাগিয়ে দিলাম এটাকে, হলো? তাহলে এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত ধরা যাক এটা হচ্ছে C1 একটা পয়েন্ট পেলাম, তাহলে Q1 C1 টা হচ্ছে AC, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি Q1 C1, রাইট? এইভাবে আমি AC পাবো তো? তাহলে সেই যে AC রেখাটা, সেই রেখাটা কিন্তু এই পর্যন্ত দেখ, এইখানে এই রেখাটাও তলার দিকে নামছে, এই রেখাটাও তলার দিকে নামছে, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু এর পর থেকে এই রেখাটা উপর দিকে উঠছে, এইটা তলার দিকে নামছে, তাহলে এই পর্যন্ত, এই উৎপাদন পর্যন্ত দুটোই তলার দিকে নামছে, কোনো সন্দেহ নেই। মানে এই উৎপাদন পর্যন্ত ABCও তলার দিকে নামছে, AFCও তলার দিকে নামছে, মানে ক্রমহ্রাসমান, ক্রমাগত কমছে, তাই না? উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে
এএফসিটাও কমছে, এবিসিটাও কমছে, ঠিক আছে? তার মানে তাদের যোগফল যেটা সেটাও ক্রমহ্রাসমান হবে, ক্রমাগত কমবে। তাহলে এটা এই উৎপাদন পর্যন্ত এটা কিন্তু ক্রমহ্রাসমান হবে, কোনো সমস্যা কিছু নেই, কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এখানে, এটা তলার দিকে নামছে, এটা উপর দিকে নামছে। তাহলে তাদের যোগফলটা তলায় নামবে না উপরে? ভীষণ ভাইটাল প্রশ্ন। হ্যাঁ, একটু না, একটু লজিক দিয়ে লজিক্যালি বল, একটু আধটু এরকম এই কথাগুলো খুব আনসাইন্টিফিক কথা। এই উৎপাদন পর্যন্ত কোনো প্রবলেম নেই, এরা দুজনেই তলার দিকে নামছে, আমার এএফসিও তলায় নামছে ক্রমহ্রাসমান, এবিসিও ক্রমহ্রাসমান, সুতরাং এদের যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা ক্রমহ্রাসমান হবে, নো প্রবলেম। আমি এটা নিয়ে ভাবছি না। হোয়াট হ্যাপেন্ড আফটার দিস পয়েন্ট, এরপরে কি হবে? কেন এরপরে এএফসিটা তলায় নামছে, এবিসিটা উপর দিকে হচ্ছে, তাহলে এদের যোগফলটা কি হবে? আমি একটা ছোট উদাহরণ দিই। শরীফ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? শরীফের একটা হাত ধরে আমি টানছি আর একটা হাত ধরে তুই টানছিস, শরীফ কোন দিকে যাবে? যে বেশি শক্তিশালী তার দিকে। আমি যদি জোরে টানি আমার দিকে আসবে, তোর যদি শক্তি বেশি থাকে তোর দিকে চলে যাবে। এবিসি বৃদ্ধির হারটা বেশি, তাই তো? বোঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে যার শক্তি বেশি সে ওদিকে নিয়ে যাবে। কিন্তু শরীর এইভাবে দাঁড়িয়ে আছে, তুই টানছিস না, আমি একা টানছি, শরীর যতটা জোরে আমার দিকে আসবে তুই ওদিকে টানা, ধর আমার শক্তি বেশি, ঠিক আছে? তাহলে তুই টানছিস না, এই অবস্থায় আমি ওকে টানছি, তাহলে শরীর যতটা তাড়াতাড়ি আমার দিকে আসবে, তুই টানার ফলে তোর শক্তি যতই কম হোক না তার তো একটা এফেক্ট পড়বে, তুই অত তাড়াতাড়ি তো আমার দিকে আসবে না। তাহলে আমি তো তোদের যখন এএফসি রেখা পড়িয়েছিলাম তখন দেখবি আমি বলেছিলাম যে এই এএফসি টেলগুলো এই এর নামার হারটা খুব কম, বলেছিলাম না? মানে কোনো দিকে টাচ করবে না, নামার হারটা খুব কম। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার একটা ধর্ম, আয়তক্ষেত্রিক পরাবৃত্তের এটা একটা ধর্ম, ঠিক আছে? কিন্তু এইটা 7 দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে এর শক্তি বেশি। তাহলে এর টানামানিতে এসিটা উপর দিকে উঠবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এসির ওপর দিকে ওঠার একটা প্রভাব, মানে এই এসির ওপর একটা প্রভাব তো এএফসি থাকবে, সেটা কি হবে? এসিটা ওপর দিকে উঠবে, খুব সত্যি কথা, এসি ওপর দিকে উঠবে, খুব সত্যি কথা। কিন্তু এসির মিনিমাম পয়েন্ট যেটা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু যেটা, সেই সর্বনিম্ন বিন্দুটা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু যেটা, সেই সর্বনিম্ন বিন্দুটা এএফসি রেখার সর্বনিম্ন বিন্দুর ডান দিকে সরে যাবে। এটার কারণটা হচ্ছে এএফসি টানটা, ও খানিকটা তলার দিকে আরো টানবে, মানে এবিসি রেখার সর্বনিম্ন বিন্দুর ঠিক উপরে এসি রেখার সর্বনিম্ন বিন্দুটা থাকবে না, এবিসি রেখার সর্বনিম্ন বিন্দুর খানিকটা ডান দিকে এসি রেখার সর্বনিম্ন বিন্দুটা থাকবে। এসি রেখাটাও ইউ এর মতো তো হবে, কিন্তু তার সর্বনিম্ন বিন্দুটা এসি রেখার এই এবিসি রেখার ডান দিকে সরে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝলি? আরে সরি, ক্লিয়ার তো? এগুলো কিন্তু খুব কাজে লাগবে, মানে মার্কেটে যখন ছবি আঁকবি, আমরা যখন খাতা দেখি তখন দেখেছি অনেকেই ছবি আঁকে এবিসি এসি, এটা ভুল। এগুলো মাথায় রাখতে হবে যে আমাকে এমন করে আঁকতে হবে যাতে এইটা এই মিনিমাম পয়েন্টটা ডান দিকে চলে যায়, ঠিক আছে তো? এগুলো মাথায় রাখতে হবে, এগুলো খুব ফান্ডামেন্টাল। এইগুলোকে তোরা যখন কলেজে পড়বি আর কেউ শুনতে দেবে না, এখন থেকে এগুলো শিখতে শিখতে যেতে হবে, ঠিক আছে? বুঝবো? এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখার আকৃতি। প্রান্তিক ব্যয়, যেটাকে আমরা মার্জিনাল কস্ট বা এমসি বলি, সেই প্রান্তিক ব্যয় রেখা সেটা কেমন হয়, কেমন হয় প্রান্তিক ব্যয় রেখা সেটা দেখা যায়। আসলে এইগুলো পড়াতে খুব সুবিধে হয়,
বা তোদের বুঝতেও ভীষণ সুবিধা হয় যদি তোদের অঙ্কটা জানা থাকে। অঙ্কটা মানে হচ্ছে 11-12 যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ক্যালকুলাস শেখে, কলনবিদ্যা বলে বাংলায়, ক্যালকুলাস শেখে। তো সেই ক্যালকুলাসটা যদি জানা থাকে তাহলে ভীষণ সুবিধে হয় এই ধরনের অঙ্ক, এই কনসেপশনগুলো বুঝে ফেলতে। কেন এই রিলেশনগুলো বেশিরভাগটাই ম্যাথামেটিক্যাল, মানে গাণিতিক। তোদের ক্যালকুলাসটা নেই, মানে তোরা ক্যালকুলাস শিখিস নি, তোদের অঙ্ক না থাকার জন্য ক্যালকুলাস শিখিস নি। তো সেই জন্য আমরা একটু ঘুর পথে শেখাই, বা অনেক কিছু এমন কিছু বলি যেগুলো হয়তো তোর মনে হবে যে স্যার তো বললেন না যে কেন হয়। না, কেন হয়টা আমি বোঝাতে পারি না, তার কারণ ওই অঙ্কটা জানিস না। তো চেষ্টা করছি যতটা করা। তো এখন এমসি মানে কি? আমি কি পড়িয়েছিলাম? 1 একক অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত যে ব্যয় হয়, এবং আমি এটা বলেছিলাম এটা আসলে ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। ঠিক আছে, মানে কতটা মোট ব্যয়ের পরিবর্তন হচ্ছে এবং মোট উৎপাদনের কতটা পরিবর্তন হচ্ছে, তাদের যদি একটা অনুপাত বার করি, বা মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি প্রান্তিক ব্যয়টা পাবো। ঠিক আছে, এটাকে রৈখিকভাবে বা জ্যামিতিকভাবে কিভাবে পাওয়া যাবে? এটাকে জ্যামিতিকভাবে পাওয়ার রাস্তা হচ্ছে, ধরা যাক এটা টিসি, এটা হচ্ছে উৎপাদন, এটা হচ্ছে টিসি রেখাটা। সেটা কিভাবে পাওয়া যাবে? টিসি রেখার যে কোনো একটা বিন্দুতে, ধরা যাক এখানে একটা বিন্দু আছে এ, সেই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি, কাকে বলে স্পর্শক? নিশ্চয়ই মনে আছে, ক্লাস 9-10 পড়েছি। ছেদ করবে না, শুধু স্পর্শ করে যাবে। যে বিন্দুতে আমি এমসিটাকে বার করতে চাইছি, সেই বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের যা ঢাল, সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। স্পর্শকের ঢালটা হচ্ছে প্রান্তিক ব্যয়। তার মানে এ বিন্দুতে বা এই ও কিউ, এটা ধরা যাক সেই একই রকম ভাবে এটা যদি ও কিউ1 উৎপাদন হয়, তাহলে ও কিউ1 উৎপাদনে এমসি সেটা কি না, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এই বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকেছি, ধরা যাক এই স্পর্শকটার নাম দিলাম আমি P1 Q1। ধরা যাক এটাকে দুদিকে আরো বাড়ানো যায়, নিশ্চয়ই জানিস। তার মানে এটা হচ্ছে P1 Q1 সরল রেখার ঢাল। ঠিক আছে, P1 Q1 সরল রেখার ঢাল। খেয়াল করে দেখ, এই স্পর্শকের ঢালটাও কিন্তু যদি আমি এই বিন্দুতে স্পর্শক নিই, এই বিন্দুতে যদি এমসি নিই, তাহলে এটা হচ্ছে স্পর্শক, এই বিন্দুতে হচ্ছে এটা হচ্ছে স্পর্শক। তার মানে কি হচ্ছে, যত আমি উৎপাদনের পরিমাণটাকে বাড়াচ্ছি, স্পর্শকের ঢালটা তত কমছে। ঠিক আছে, একই রকম ভাবে পয়েন্ট অফ ইনফ্লেকশন, তার পরবর্তীকালে স্পর্শকের ঢাল আবার বাড়তে শুরু করবে। এই প্রথম দিকে কমছে, এইখান থেকে এইখানে এরকম কমলো, তার পরবর্তীকালে দেখ আবার কি হচ্ছে, বাড়ছে। এই বিন্দু থেকে এই বিন্দুতে যখন যাচ্ছি আরো স্টিপ হয়ে গেল, মানে ব্যাপারটা বাড়ছে। তাহলে এমসি রেখাটাও কিন্তু ইউ এর মতোই দেখতে হবে। এই যে এইখানে যদি নিই আর এখানে যদি নিই, তাহলে কি হচ্ছে, কমছে। তাহলে প্রথম দিকে আমি যদি এই পাশে পাশাপাশি যদি ছবিটা আঁকি, এদিকে যদি আমি এমসি নিই, এদিকে যদি উৎপাদন নিই, তাহলে প্রথম ও কিউ1 উৎপাদনের জন্য যেটা হচ্ছে, তার আগে এইখানে এই উৎপাদনের জন্য তার থেকে বেশি, তাই তো? এই উৎপাদনের জন্য তার থেকে কম। আবার এইখান থেকে এটা কমতে কমতে এই অবধি গেল, এই অবধি গেল, এইখান থেকে আবার এটা বাড়ছে। দেখ এখানে কি আবার উপর দিকে উঠছে। তার মানে এমসি রেখাটা কি হচ্ছে, সেটাও কিন্তু ইউ এর মতো দেখতে হচ্ছে।
এমসি রেখাটাও ইউ এর মতোই দেখতে হচ্ছে, অর্থাৎ এভিসি, এসি, এমসি এগুলো সবই কিন্তু ইউ এর মতোই দেখতে। কিন্তু কিন্তু এমসি রেখা ইউ এর মতো দেখতে বুঝলাম, কিন্তু সেটা কোথা কোথা দিয়ে যাবে, অর্থাৎ এসির সঙ্গে এমসির সম্পর্কটা ঠিক কীরকম হবে, এইটা কিন্তু খুব আবার ভাইটাল। কেন, আমি যখন একটা ছবিতে এভিসি, এসি, এমসি তিনটে রেখাকেই আঁকবো, তাহলে কোন রেখাটা কোথায় দিয়ে যাবে, কোন রেখাটা কোথায় থাকবে, এটা না জানলে বিষয়টা ভুল হচ্ছে, হয়ে যাবে, যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই তো? তাহলে এমসি রেখাটা কোথা দিয়ে যাবে, তার শেপটা কি, শেপটা তো ইউ এর মতো বুঝলাম, কিন্তু সেটা কোথা দিয়ে যাবে, এসি রেখার সঙ্গে তার সম্পর্ক কি, এভিসি রেখার সঙ্গে তার সম্পর্ক কি, ঠিক আছে? সেই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে, বুঝবো? এসি আর এমসির মধ্যে সম্পর্কটা বোঝানোর আগে আমি আবারও বলছি, এসি এবং এমসির মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা একটি গাণিতিক সম্পর্ক, এটা ম্যাথামেটিক্যাল রিলেশন, এটা বোঝানো ভীষণ কঠিন তোদেরকে, কেন তোরা ওই ক্যালকুলাসটা জানিস না। তো আজকেই আমি ভাবছিলাম যে কীভাবে এটা ওদেরকে বোঝানো যায়, বোঝাতে বোঝাতে আমার একটা এমন রাস্তা মাথায় এসছে যেটা তোদের বইতে নেই, মাথায় এসছে, যেটা দিয়ে তোরা মানে বুঝতে পারলেও পারতে পারিস, এটা মানে জ্যামিতিক ছবি বা অ্যালজেব্রা দিয়ে যদি বোঝাতে পারি। তো সেটা বোঝানোর আগে আমি একটু কয়েকটা জিনিস অল্প করে দেখাই দেবো, এর সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই, পিওর ম্যাথামেটিক্স। ধর একটা আয়তক্ষেত্র আছে, এ বি সি ডি আয়তক্ষেত্র আছে, ঠিক আছে? এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ধরা যাক ইউ, প্রস্থ হচ্ছে ভি, মানে ইউ সেন্টিমিটার, ইউ মিটার, ভি সেন্টিমিটার বা ভি কিছু একটা, মানে ইউ এবং ভি, ঠিক আছে? তাহলে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ইউ ইন্টু ভি, অসুবিধা নেই কিছু, কোনো প্রবলেম নেই। এবারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি খানিকটা বাড়ালাম, প্রস্থটাও খানিকটা বাড়ালাম, দুদিকে, সব দিকে, মানে শুধু একদিকে বাড়াচ্ছি এমনটা নয় কিন্তু, হ্যাঁ, নিয়ে তাহলে আমার নতুন একটা আয়তক্ষেত্র আমি পেলাম, ঠিক আছে? কতটা বাড়ালাম, কতটুকু বাড়িয়েছি, এই দৈর্ঘ্যটাকে আমি কতটুকু বাড়িয়েছি, যেটা বাড়িয়েছি সেটাকে আমি বললাম ডেল্টা ইউ, ঠিক আছে? এটা আমি কতটুকু বাড়িয়েছি, যতটুকু বাড়িয়েছি তাকে আমি বললাম ডেল্টা ভি। আমি এর আগে বলেছিলাম ডেল্টা মিন্স দ্য চেঞ্জ, কতটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে তাহলে নতুন যে আয়তক্ষেত্রটা পেলাম, সেই আয়তক্ষেত্রটার নাম দিচ্ছি, ধর এই বিন্দুটার নাম দিলাম, ধর আমি নাম দেবো ধর বিসিডি, ধর এই নাম দিলাম, ধর এফ নাম দিলাম এখানে, ঠিক আছে? তো এখানে এটা ই নাম দিলাম, এটা এফ নাম দিলাম। তাহলে এই যে আয়তক্ষেত্রটার যে মানে কি বলবো এরিয়াটা, ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কতটা বাড়বে, আমি এইটাকে নির্ধারণ করছি। কি বলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ইউ ছিল,
এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি ডেল্টা ইউ বাড়িয়েছি, প্রস্থটাকে ডেল্টা ভি বাড়িয়েছি, তাহলে তার ক্ষেত্রফলটা ঠিক কতটুকু বাড়বে? ক্ষেত্রফলটা বেড়েছে, ধরো এইখানটাতে আমি আরো দুটো নাম দিচ্ছি, এটার নাম দিলাম ধর এম, এটার নাম দিচ্ছি এম। কতটুকু বাড়লো? এই আয়তক্ষেত্রটা মানে বিইএমসি আয়তক্ষেত্র প্লাস সিএমএফএন আয়তক্ষেত্র প্লাস সিএনডি, এটা কি নাম দিই না, এটার নাম দিই না, ইএফ এটা তো জি, তাহলে এম এফ এই সরি সিএনজিডি এই আয়তক্ষেত্র। ঠিক আছে, এই তিনটে আয়তক্ষেত্রের যোগ করলে যতটা হবে ততটাই কিন্তু বেড়েছে। এই তিনটে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে যতটা হবে ততটাই কিন্তু ক্ষেত্রফলটা বেড়েছে। আমি আবার বলছি ব্যাপারটা, একটা আয়তক্ষেত্র ছিল এ বি সি ডি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইউ, প্রস্থ ভি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ইউ ইন্টু ভি। ঠিক আছে, এইবার আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে ডেল্টা ইউ বাড়ালাম, ই পর্যন্ত বাড়িয়েছি, বিইটা হচ্ছে ডেল্টা ইউ, প্রস্থটা এভি এই এটাকে এডিটাকে জি পর্যন্ত বাড়িয়েছি, এই ডিজিটা হচ্ছে এটা ডি না, ডিটা এখানে মানে ভুল জায়গায় চলে গেছে, ডিজি যেটা সেটা হচ্ছে ডেল্টা ভি, এইটা বাড়িয়েছি। তাহলে আমার কাছে এখন যেটা আমি দেখতে চাইছি সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কতটা বাড়লো, কি বেড়ে কি হয়েছে সেটা দেখছি না, কতটুকু বেড়েছে, বেড়েছে কতটুকু, এই আয়তক্ষেত্রটা প্লাস এই আয়তক্ষেত্রটা প্লাস এই আয়তক্ষেত্রটা। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমি যেটা দেখছি সেটা হচ্ছে ডেল্টা ইউ ইন্টু ভি, এটা ছিল আগেকার ক্ষেত্রফল, এটা হচ্ছে চেঞ্জ কতটা বাড়লো, ডেল্টা, ডেল্টা মানে চেঞ্জ, তাহলে কতটা বেড়েছে সেটা মানে হচ্ছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল মানে কি, এটা কত ভি, আর এটা হচ্ছে ডেল্টা ইউ, তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা ইউ ইন্টু ভি। ঠিক আছে, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি, আর এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এটা হচ্ছে ইউ, তাই তো, তার মানে ইউ ইন্টু ডেল্টা ভি, তাই তো নাকি? তার মানে আমার কতটা বাড়লো, আমার বেড়েছে ডেল্টা, সরি আমি এই করে লিখি, ভি ইন্টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ইউ প্লাস ইন্টু ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি প্লাস ইউ ইন্টু ডেল্টা ভি, এটাই বাড়লো তো, ভি ইন্টু ডেল্টা ইউ, এইটা ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি এই ছোট্ট জায়গাটা, আর ইউ ইন্টু ডেল্টা ইউ, এতটুকু বেড়েছে, রাইট? এইবারে এখানে আমাকে একটু গোঁজামিল দিতে হবে, যেহেতু ক্যালকুলাস জানিস না, অ্যালজেব্রা দিয়ে করছিস, গোঁজামিলটা কি, সেটা হচ্ছে এই ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি, এটা কি ইউ এর পরিবর্তন, এটা কি ভি এর পরিবর্তন, তাহলে তাদের যে গুণফল এটা ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি। এখন এই ইউ এর পরিবর্তন এবং ভি এর পরিবর্তনটা যদি খুব ছোট হয়, তাহলে তাদের গুণফল অর্থাৎ ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি সেটা যদি শূন্যর খুব কাছাকাছি থাকে, তাহলে ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি সেটা আরো ছোট, বুঝা গেল? ধর 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 ডেল্টা ইউটা হচ্ছে 0.8, রাইট, ডেল্টা ভিটা হচ্ছে 0.5, তাই তো, তাহলে ডেল্টা ইউ ইন্টু ডেল্টা ভি কত হয় 0.4, ভালো করে দেখো, পয়েন্ট 8 ইন্টু 0.5 কত, 4, পয়েন্টটা কোথায় গেল, ছোট হয়ে গেল না, আরো জিনিসটা আরো ছোট হয়ে গেল না, বুঝতে পারছিস? যেহেতু এটা খুব ছোট, যেহেতু এটা খুব ছোট সেই জন্য এটাকে আমি অগ্রাহ্য করলাম, এটাকে আমি অগ্রাহ্য করলাম করে এটা প্রায় ভি ইন্টু ডেল্টা ইউ প্লাস ইউ ইন্টু ডেল্টা ভি, তাহলে আমি ডেল্টা
পরিবর্তন হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের, সেটা সমান পেলাম প্রায় সমান v ইন্টু ডেল্টা ইউ প্লাস ইউ ইন্টু ডেল্টা ইউ। ঠিক আছে, এটা ক্যালকুলাসের একটা নিয়ম আছে, মানে এটা প্রোডাক্ট ল বলে। তো প্রোডাক্ট ল তো শিখিস নি, তো আমি চেষ্টা করলাম অ্যালজেব্রা দিয়ে জিনিসটা বোঝানো। না এটা মনে থাকবে তো? এবার আমরা এমসি মানে কি জানি? ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। ঠিক আছে, এখন টিসিটা কি? এখন এসি মানে কি? এসি মানে টিসি বাই কিউ। তার মানে টিসি ইজ ইকুয়াল টু কিউ ইনটু এসি বা এসি ইনটু কিউ। ঠিক আছে, তাহলে এই ডেল্টা টিসির জায়গায় আমি লিখছি এসি ইনটু কিউ বাই ডেল্টা। ঠিক আছে, ডেল্টা এসি ইনটু কিউ এই টিসির জায়গায় লিখলাম বাই ডেল্টা কিউ। ঠিক আছে, এই মাত্র আমি কি পড়লাম? ডেল্টা ইউ ইনটু ভি ইজ ইকুয়াল টু কি? ভি ইনটু ডেল্টা ইউ প্লাস ইউ ইনটু ডেল্টা ইউ পড়েছি। সেই সূত্রটা এখানে কাজে লাগাই। তার মানে এমসি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বল? এসি ইনটু ডেল্টা কিউ প্লাস কিউ ইনটু ডেল্টা এসি বাই ডেল্টা কিউ। ঠিক আছে, তার মানে এমসি ইজ ইকুয়াল টু, এবার এসি ইনটু ডেল্টা কিউ বাই ডেল্টা কিউ প্লাস কিউ ইনটু ডেল্টা এসি বাই ডেল্টা কিউ। ঠিক আছে, হচ্ছে কাটলো। তার মানে ডেল্টা কিউ ইনটু ডেল্টা এসি বাই ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু এমসি মাইনাস এসি। অসুবিধা নেই, কিউ ইনটু ডেল্টা, এটা মানে হচ্ছে কি এসিটাও, এটা তো ডেল্টা কিউ কেটে গেছে, তাহলে এসিটা ওদিকে চলে গেল এমসি মাইনাস এসি। ঠিক আছে, তার মানে ডেল্টা এসি বাই ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু এমসি মাইনাস এসি বাই কিউ। এমসি মাইনাস এসি বাই কিউ। এখন এই ডেল্টা এসি বাই ডেল্টা কিউ এটা কি? এটা হচ্ছে ডেল্টা এসি বাই ডেল্টা কিউ হচ্ছে এসি রেখার ঢাল। ডেল্টা এসি বাই ডেল্টা কিউ হচ্ছে এসি রেখার ঢাল। ঠিক আছে, এই এসি রেখার ঢালটা কি দাঁড়াচ্ছে? যদি এমসি মাইনাস এসিটা গ্রেটার দ্যান 0, এমসি মাইনাস এসি গ্রেটার দ্যান 0 মানে এমসিটা এসির থেকে বড়। এমসি মাইনাস এসি গ্রেটার দ্যান 0 মানে এমসিটা এসির থেকে বড়, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। এই যে এমসি মাইনাস এসি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হয়? এটা যদি গ্রেটার দ্যান 0 হয় মানে এমসি মাইনাস এসি গ্রেটার দ্যান 0 মানে এমসি এসির থেকে বড়, তাহলে ডেল্টা এসি বাই ডেল্টা কিউ পজিটিভ, মানে এটা পজিটিভ লিখব। এমসি মাইনাস এসি যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা নেগেটিভ লিখব। ঠিক আছে, তাহলে আমি লিখছি তিনটে কন্ডিশন থাকে। যদি এমসি, আচ্ছা যদি এদিক থেকেই শুরু করো, ডেল্টা এসি বাই ডেল্টা কিউ মানে হচ্ছে এসি রেখার ঢাল সমান নেগেটিভ হয়। এসি রেখার ঢাল নেগেটিভ। এসি রেখাটা কেমন? এরকম তো, তার মানে প্রথম দিকটা নেগেটিভ, তারপরের দিকটা পজিটিভ, এই পর্যন্ত নেগেটিভ লিখব, তারপরে পজিটিভ লিখব। তাহলে এসি রেখার ঢালটা যদি দেখো নেগেটিভ, তখন তার মানে এইটা যদি নেগেটিভ হয় তার মানে এটা নেগেটিভ,
ঋণাত্মক হতে পারে, তাহলে কোনটা নেগেটিভ? ওপরটা নেগেটিভ। যদি হয় তবে MC মাইনাস AC সেটা নেগেটিভ, মানে লেস দ্যান 0। তার মানে MC লেস দ্যান AC। তার মানে কি MC রেখা AC রেখার নিচে থাকবে, নিচে রাইট। MCC থেকে ছোট, তাহলে MCC টা কমায় থাকবে, হয়ে গেল। আচ্ছা, এবারে ধর যদি এটা হচ্ছে কেস 1, 1 নম্বর কেস, 2 নম্বর কেস, যদি ডেল্টা AC বাই ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0 হয়, শূন্য হয়ে গেল। এসি রেখার ঢাল কখন শূন্য? এসি রেখার ঢাল শূন্য হয় যখন এসি রেখাটা মিনিমাম পয়েন্টে পৌঁছায়। না, মিনিমাম পয়েন্টে যখন পৌঁছেছে, রাইট, যেখানে এইখানে ইউ, তো ইউ এর মানে কি একটা জায়গায় গেছে তো মিনিমাম পয়েন্টে পৌঁছাবে, মিনিমাম পয়েন্টে এসি রেখার ঢালটা না, তাহলে তখন কি হচ্ছে, এটা সমান শূন্য, এটা সমান শূন্য, মানে এমসি মাইনাস এসি সমান শূন্য। তাহলে তবে এমসি মাইনাস এসি ইজ ইকুয়াল টু 0, তার মানে এমসি ইজ ইকুয়াল টু এসি হয়েছে। এমসি ইজ ইকুয়াল টু এসি, তার মানে কি এমসি রেখা এসি রেখাকে কোথায় ছেদ করবে? ইকুয়াল টু 0 মানে কি, মানে যেখানে এসি রেখা মিনিমাম সেখানে এমসি রেখাটা এসি রেখাকে ছেদ করবে। তাহলে প্রথম দিকটাতে যেখানে এসি রেখাটা ঋণাত্মক ঢালযুক্ত সেখানে এসি এমসিটা এমসি তলায় রইল, তারপরে এমসি কে ছেদ করছে কোথায়? যেখানে মিনিমাম সেখানে ছেদ করছে, ঠিক আছে। এইবারে ডেল্টা এসি নাম্বার 3, ডেল্টা এসি বাই ডেল্টা কিউ সেটা গ্রেটার দ্যান 0, সেটা গ্রেটার দ্যান 0, এটা নেগেটিভ ছিল হয়, এটা গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। তার মানে কি, তার মানে এমসি মাইনাস এসিটা গ্রেটার দ্যান 0, তার মানে এমসি গ্রেটার দ্যান এসি, মানে এমসি রেখার উপরে, এমসি রেখাটা এসি রেখার উপরে উঠে গেল, ঠিক আছে। এইবার যদি এই তিনটে রিলেশনকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসি, এইটা হচ্ছে আমার এসি রেখা, এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, এর আগে পর্যন্ত এমসি রেখাটা তলায় রইল, এই পয়েন্টে ছেদ করলো, এরপরে উপর দিকে উঠে গেল, তার মানে এটা হচ্ছে আমার এমসি। তার মানে যেটা আমি এখান থেকে পেলাম সেটা হচ্ছে এমসি রেখা সবসময় এসি রেখাকে তার মিনিমাম পয়েন্টে ছেদ করবে, এদিকেও করবে না ওদিকেও করবে না, ঠিক আছে। এই গোটা ব্যাপারটা আমি আবার ভিডিওটা পোস্ট করব, গোটা ব্যাপারটাকে আবার বাড়িতে দেখব, ঠিক আছে, কেন এটা তোদের পক্ষে মানে একবারে নেওয়াটা একটু চাপ আছে, কিন্তু ওই যে বলছে না তোদের অঙ্কের ব্যাপারটা একটু সমস্যা হচ্ছে, যেখানে বুঝতে পারবি না আমাকে গ্রুপে জিজ্ঞেস করতে পারিস, ফোন করতে পারিস, যা ইচ্ছে, ঠিক আছে, জিজ্ঞাসা করবি বা গ্রুপে জিজ্ঞাসা করবি, যদি মনে হয় সেরকম পরের দিন আমি আবার বলবো, ঠিক আছে।